এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। ব্যবহৃত অপ্রাকৃত এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কারে বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। নমস্কার, আপনারা শুনছেন 221B হ্যারিসন রোড, বাংলার ভূত, বাংলার ভয়, উল্টো পাল্টা গল্প নয়। আমি প্রত্যয়, আর আমার সাথে আছে সুমিতেন্দ্র। আজ আপনারা শুনবেন একটা গল্প নয়, দুটো হাড় হিম করা গ্রাম বাংলার ভূতের গল্প। প্রথম গল্পটা লিখেছেন কল্পনা মিত্র, নাম সুরসুরি গ্রামের ভূত। আর দ্বিতীয় গল্পটি লিখেছেন ঈপ্সিতা মিত্র, একটি ভুতুড়ে লোকাল ট্রেন। তাহলে দেরি না করে শুরু করছি আজকের গল্প। গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এরকম গল্প যদি আপনারা আরও শুনতে চান সেটাও জানাবেন। আর আমাদের এই ভিডিওটি স্পন্সর করেছে আমাদের মেম্বার্সরা, তাই অসংখ্য ধন্যবাদ আমাদের মেম্বার্সদের। শুরু হচ্ছে আজকের দুখানা গ্রাম বাংলার ভূতের গল্প। আজকে যে গায়ের গল্প আমি বলতে চলেছি সেই গায়ের নাম হলো সুরসুরি। সেই মান্ধাত্তার আমল থেকে ওই গায়ের সব রকমের আর সব বয়সের মানুষ মৃত্যুর দিন কয়েক আগে একবার অন্তত সুরসুরি লাগছে বলে হেসে গড়াগড়ি যায়। গায়ের এই বিশেষত্ব দেখে গায়ের এক জমিদার ওই শস্য শ্যামলা গাঁয়ের নাম রেখেছিলেন সুরসুরি। গাঁয়ের উত্তর পশ্চিম কোণে ছিল ঘন জঙ্গল। স্বাধীনতার পর জমিদারি প্রথা উঠে গেলেও কিংবা জঙ্গল সাফ হয়ে জনবসতি গড়ে উঠলেও ওই জঙ্গলটা আজও তেমনই আছে। ওইখানেই 10টা গাঁয়ের যত সব মৃত মানুষদের বাস। সেখানকার ভূত পেতনিদের রাজত্ব আজও রমরমিয়ে চলে। সুরসুরি গাঁ ও তার আশপাশের সর্বসমেত 10টা গাঁয়ের সকলের কাছে হরিদাসের যাত্রা দলের বড়ই সমাদর। প্রতিটি গাঁয়ে মাসে 2টো করে যাত্রা অভিনয়ের বায়না রাখতে হরিদাসকে নতুন নতুন যাত্রা লেখায় ব্যস্ত থাকতে হয়। ইতিমধ্যে 10টা গাঁ থেকেই তাকে যাত্রা সম্রাট হিসাবে পুরস্কৃত করা হয়েছে। গাঁয়ের মাতব্বর দুলাল কান্তির ছেলে বাসব কান্তি সেই ছেলেবেলা থেকে হরিদাসের যাত্রার ভক্ত। কিবা শীত কিবা বৃষ্টি, টিনের ছাউনির তলায় বাঁধানো উঁচু দালানে বসে হরিদাসের দলের যাত্রা দেখায় তার কোনো ক্লান্তি নেই। ক্লান্তি শুধু অঙ্ক কষতে। এই নিয়ে তার মায়ের অভিযোগের অন্ত নেই। ছেলে বড় হয়ে যাত্রাপালা লিখে যাত্রা দল গড়বে এই কথা সাফ জানিয়ে দিয়েছে। সেই মতন বড় হওয়ার সাথে সাথে বন্ধুদের নিয়ে যাত্রা দলও গড়ে তুলেছে। কিন্তু হরিদাসের বিপরীতে বাসবকান্তির লেখা পালা আর অভিনয় কোনোটাই তেমন সাড়া ফেলতে পারেনি। একদিন বাসবকান্তি বন্ধুদের নিয়ে হরিদাসের কাছে হাজির হয়। তাকে যাত্রাদল তুলে নিতে বলে। স্বভাবতই হরিদাস তার কথা কানে তোলেন না। সুযোগ বুঝে একদিন এক শুনশান দুপুরে বাসবকান্তি আর সাঙ্গপাঙ্গরা তাকে বেদম প্রহার করে জঙ্গলে ফেলে আসে। হরিদাস দেখে সেখানে ধপধপে সাদা পোশাকের চর্মশূন্য একদল গেছো বানর জটলা করছে। বানর তাই আবার পোশাক পরা। হাসতে হাসতে তার পেটে খিল ধরার অবস্থা। একদল সাদা পোশাকি ওর হাসিকে নকল করে সমবেতভাবে হেসে ওকে মুখভঙ্গি করে ভেঙচে ওঠে। একসাথে এতজনের হাস্য আক্রমণে সে ভয় পায় আর পালাবার উপায় ভাবতে থাকে। হঠাৎ একজন ঠিক ওর মাথার ওপরের গাছের ডালে পা আটকে নিচের দিকে মাথাটা ঝুলিয়ে
ওর কানের কাছে মুখ এনে দাঁত কিরমির করে বলে, পছন্দ হচ্ছে না? দলে এসে দলের সজ্জনদের অপছন্দ? সঙ্গে সঙ্গে অন্যগুলো প্রথমটার মতন গাছটাতে উল্টো ঝুলে পড়ে ছড়া কাটতে থাকে। লড়তে পারিস তো লড়ে দেখা, আমরা শয়ে শয়ে আর তুই একা। হরিদাস প্রচণ্ড ভয় পেয়ে দু হাতে চোখ চাপা দিল। ওরা নাকি সুরে আরো জোরে জোরে ছড়া কাটতে লাগলো। কান ঝালাপালা হরিদাস কানে চাপা দিতে গেল। একটি মেয়েলি সুরেলা নাকি গলা বলল, মানুষের বাচ্চা হোস তো আমাদের মতন উল্টো ঝুলে দেখা। এবার যাত্রা সম্রাটের মানে আর মনে লাগলো। ভয় টয় ভুলে সে বলল, কেন, মানুষের বাচ্চা হয়ে তোমাদের মতো ঝুলে দেখাবো কেন? পেতনি বলল, কারণ আমরা মানুষের বাচ্চা বলে। হরিদাস না হেসে পারল না। সাদা চাদরে আবৃত জনাদুই তার সামনে এসে দাঁড়ালো। বিরক্ত কণ্ঠে বলল, তুমি দেখছি নেহাতি অশিক্ষিত। অশিক্ষিত মানুষের পূর্বপুরুষেরা যতক্ষণ সমাজ সংসার গড়ে তোলেননি তখন তারা কি ছিলেন জানো না দেখছি। কয়েকজন ভূত পেতনি সশব্দে গাছের ডাল ভেঙে ছড়ির মতো নাড়াতে নাড়াতে তাকে ঘিরে দাঁত মুখ খিঁচিয়ে বলল, জানিস না মানুষদের পূর্বপুরুষ বানর ছিল? মৃত্যুর পর আমরা সভ্য সমাজ থেকে বেরিয়ে আমরা আদিম চেহারায় স্বাধীনভাবে গাছে গাছে বিচরণ করব বলে এই জঙ্গলে আস্তানা গেড়েছি। আমাদের বিশেষত্ব অন্য মৃত জীবদের মতো উলঙ্গ থাকি না। প্রকৃতির চাঁদ থেকে দিদি ঠাকুরন আমাদের ধবধবে সাদা পোশাক পাঠিয়ে দেন। কথাটা শেষ করে ভূত পেতনিগুলো দাঁত বের করে সুর করে করে ধেই ধেই করে নাচতে শুরু করলো। হরিদাস মনে মনে এই ভূতেদের জীবন নিয়ে পালা ভাবতে ভাবতে এই হট্টগোল থেকে বেরিয়ে কোনো নিরিবিলি জায়গায় যাওয়ার ইচ্ছে হতেই সে নিজেকে সব থেকে উঁচু তালগাছের মাথায় আবিষ্কার করল। জঙ্গলের বাইরে তখনও সন্ধ্যা জাঁকিয়ে বসেনি। এমনটা সম্ভব হলো কি করে? এই ভাবনার সাথে এত উঁচু গাছ থেকে পড়ে যাওয়ার সম্ভাবনার আশঙ্কায় এদিক ওদিক দেখতে গিয়ে সে নিজেকে জঙ্গলের ঝোপের মধ্যে পড়ে থাকতে দেখল। এর মধ্যেই কিছু ভূত পেতনি ভাসতে ভাসতে ওর পাশে এসে হাততালি দিয়ে বলল, তুই তো দেখছি বাচ্চাদের ভয় পাওয়ানোর ভূত, একানরের পদবি নিতে চাস? হরিদাস কোনো উত্তর দিল না, শুধু দেখল ওর শরীরের দিকে ও ভেসে যাচ্ছে। অন্য ভূতগুলো মুখ চাওয়াচাওয়ি করে ওর সঙ্গ নিল। পথিমধ্যে উল্টো দিক থেকে আরও একদল ভূত পেতনি এসে হইচই করে বলে উঠল, আমরা সুরসুরির মাতব্বরের পিসিকে মরার আগে সুরসুরি দিয়ে মস্করা করতে যাচ্ছিলাম। ঝোপের মধ্যে এই লোকটার শরীরটা ক্ষত বিক্ষত অবস্থায় পড়ে থাকতে দেখলাম। এ সদ্য এসেছে, এখনো দাহ হয়নি, তাই কঙ্কালসারও নয়। শরীরটাকে চিনতে পেরে বড্ড কষ্ট হচ্ছে। আহারে, বেচারা কি মারটাই না খেয়েছে। চল 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 দেখি। হরিদাসকে নিয়ে সকলে ওই দিকে গেল। দেখল হরিদাসকে প্রশ্ন করে সমস্ত কাহিনী শুনল। তারপর ওকে ওখানেই বসতে বলে ভূতের দল পায়ে হেঁটে মাতব্বরের বাড়ির দিকে গেল। বাসবকান্তি দাওয়ায় বসে বন্ধুদের সাথে গরম গরম কড়াইশুটির কচুরি আর আলুর দম খাচ্ছিল। বুড়ি পিসি ঠাম্মা খুপড়ি ঘরে শুয়ে তা দেখছিলেন আর লোভ দিচ্ছিলেন।
একটা পেতনি একটা চিমটি কাটতে বুড়ি ঠাম্মা যন্ত্রণায় কোঁকিয়ে উঠল। ভূতেরা ওর কানে কানে বলল, কদিনের মধ্যে তো আমাদের কাছেই যাবি, তাই যাওয়ার আগে তোর হাসি মুখ দেখবো বলে সুরসুরি দিতে এসেছিলাম আমরা। তাহলে চিমটি দিলে কেন? দেব না? তোর ওই লালটু নাতনিটা মানুষ খুন করে বসে বসে কচুরি খাচ্ছে। ওর মা ওকে খাওয়াচ্ছে, আমার কি দোষ? ওটাকে হাজতে পড়ার ব্যবস্থা কর। মানুষ খুনের দায় ওর ফাঁসি চাই, না হলে মরার পর তোকে বস্ত্রহীন কোটি পতঙ্গ হতে হবে। এখন চিমটি খা। না না, আমি গরম কচুরি আর আলুর দম খেতে চাই। ফোকলা দাঁতে বুড়ি কাঁদতে লাগলো। যা বললাম তাই করবি, তাহলে কচুরি আর সুরসুরি দুই পাবি। করব করব, নিশ্চয় করব, কথা দিলাম। এরপর প্রায় অন্ধকার রান্নাঘরে পাতা উনুনে তেলের কড়া চাপিয়ে এক ঝি কচুরি ভাজছিল, আরেক ঝি বেল ছিল। সবার অলক্ষ্যে অশরীরী ভূত বাহিনী রান্নাঘর লণ্ড ভণ্ড করে সব কটা কচুরি তাদের মুঠোর মধ্যে লুকিয়ে ফেলল। ফেরার পথে সে বুড়ি পিসি ঠাম্মাকে একটা খাইয়ে প্রাণ ভরে সুরসুরি দিল। লণ্ডভণ্ড রান্নাঘর আর উধাও হয়ে যাওয়া কচুরির হাহাকারের সাথে বুড়ির খিলখিলিয়ে হাসির শব্দ মিলে জগা খিচুড়ি অবস্থার বাতাবরণে ভূত পেতনি যে যার মুখে কচুরি পুড়ে লাফাতে লাফাতে বেরিয়ে গেল। এদিকে পিসি ঠাম্মি আর মায়ের প্রশ্নের চাপে পড়ে বাসবকান্তি তাদের কাছে হরিদাসকে বেধড়ক মেরে জঙ্গলে ফেলে আসার কথাটা স্বীকার করল। আর স্বীকার করতেই তার মা স্বামী দুলালকান্তিকে বলল, খুনের দায়ে ছেলের ফাঁসি হবে, তুমি ডাক্তার নিয়ে গিয়ে হরিদাসকে যে কোনো উপায় বাঁচাও। চাঁদনি রাতে জঙ্গলের গাছগুলোর মাথায় ভূত পেতনির মেলা। সবাই যাত্রা সম্রাট মৃত হরিদাসের মুখে ওর কীর্তির কথা শুনে অভিভূত। হরিদাস জানালো, ইচ্ছে আছে পরজন্মে ভূতেদের নিয়ে পালা লিখব। এই প্রাণহীন জগতেও পালা সৃষ্টি করে তোমাদের নিয়ে এমনই চাঁদনি রাতে যাত্রা অভিনয়ের ব্যবস্থাও করব। এমন সময় হঠাৎ ওরা দেখল জঙ্গলের ধারে অনেক আলো জ্বলছে। জঙ্গল থেকে হরিদাসের ক্ষত বিক্ষত শরীর বের করে ওই আলোয় আনা হলো। হরিদাস গুনে দেখল 7 জন ডাক্তার তার শরীরের ওপর ঝুঁকে চিকিৎসা করতে ব্যস্ত। ভূত পেতনির মুখের ওপর যেন ঝাঁকে ঝাঁকে কালো মেঘ জড়ো হলো। এইভাবে অনেকবার কেউ কেউ ভূত হতে হতে ফিরে গেছে নিজের জীবনে। এদিকে হরিদাস আজকেই এসে এই ঘন জঙ্গলের ভূতের রাজ্যে ভূতপ্রিয় হয়ে উঠেছিল। আর ওইদিকে ফিচেল মানুষগুলো খুনের দায় এড়ানোর জন্য আহত হরিদাসকে বাঁচাতে তৎপর। ভূত পেতনিরা বলল, তোমাকে ফিরতে হবে বন্ধু, তবে ফেরার পরেও যাতে তুমি আমাদের জন্য ভাবো, প্রকৃতির কাছে এমন উপায় চেয়ে নেব। তুমি ফিরে গেলেও তোমাদের দলে আমাদের যাত্রা করার সুযোগ করে দেবে, কথা দাও। এই ব্যাপারে তারা হরিদাসের সাথে দ্রুত বেগে পরামর্শ সেরেও ফেলল। ভূত পেতনিরা দল বেঁধে কায়াহীন হরিদাসকে তার মানব শরীরে প্রবেশ করিয়ে বিদায় জানিয়ে গেল। শহরে এবং গাঁয়ে যাত্রা সম্রাট হরিদাসের জনপ্রিয়তা
ক্রমশ বেড়েই চলল। প্রতি মাসে পূর্ণিমার রাতে উপচে পড়া দর্শকের সামনে নিয়মিত ভূত, পেতনি, দৈত্যী, দানবদের নিয়ে নতুন নতুন যাত্রাভিনয় হয়। কয়েক রাত জেগে কলাকুশলীদের নিয়ে দৈত্যী দানব চরিত্রের রিহার্সাল চলে। সে সময় সেখানে ছায়াকায়াহীন ভূত পেতনির দল উপস্থিত থাকে, চুপটি করে অভিনয় শিখে নেয়। যাত্রাভিনয়ের দিন কলাকুশলীদের ঘুম পাড়িয়ে আড়ালে রেখে ভূত পেতনিরা মঞ্চে এসে তাদের নির্বাচিত চরিত্রে অভিনয় করে। যাত্রা আরও প্রাণবন্ত হয়। অভিনয় শেষে তৃপ্ত মনে ওই কায়াহীন আত্মারা ঘন জঙ্গলে নিজেদের ডেরায় ফিরে উৎসবে মেতে ওঠে। মানুষ হরিদাসের মন থেকে ছায়া কায়াহীন সঙ্গীতের সাথে কাটানো সত্য মুহূর্তগুলো মুছে গেলেও কোনো জাদু বলে তার কলমের ডগায় ভূতেদের জীবনযাত্রা আর সংলাপগুলো প্রাণ পায়। কলাকুশলীরা ভূতের চরিত্র অভিনয় না করেও নিয়মিত বেতন থেকে বঞ্চিত হন না, উপরন্তু অভিনয়ের সময়কার ঘটনাগুলোও বেমালুম ভুলে যান। এইভাবে সুরসুরি গাঁয়ে শান্তিপ্রিয় রসিক ভূতেদের আনাগোনা বহাল তবিয়তে আজও বজায় আছে। তেল তেল লাগবে, তেল, মালিশের তেল। শরীরে গাঁটে ব্যথা, হাঁটুর ব্যথা, বাতের ব্যথা, সব ব্যথার একটাই সমাধান, এই মালিশের তেল। ব্যথার জায়গায় হালকা করে মালিশ করুন আর হাতে নাতে ফল পান। আচমকা এরকম হেড়ে গলার চেঁচানিতে ঘুমের চটকাটা ভেঙে গেল আমার। ঘুম মানে ট্রেনের দুলুনিতে তন্দ্রা মতো লেগে গিয়েছিল। জাস্ট মেন লাইনের হাওড়া বর্ধমান আপ লোকালে চেপে বসেছি আমি। বাড়ি ফিরছি অফিস থেকে। ঠিক অফিস বললে ভুল হবে, আসলে আজ আমার একটা বিয়ে বাড়ির নেমন্তন্ন ছিল। অফিস ফেরত সেখানেই গিয়েছিলাম। আমার এক অফিসের কলিগের বোনের বিয়ে ছিল, তাই ফিরতে ফিরতে বেশ দেরি হয়ে গেল। হাওড়া থেকে 10টা 10-এর বর্ধমানটা পেলাম ভাগ্যিস। ওটা মিস হলে আজ বাড়ি ফেরা ঘুচে যেত। যাই হোক, তন্দ্রা ভাবটা কাটতে দেখলাম একটা হকার উঠেছে কম্পার্টমেন্ট। আশ্চর্য, এত রাতেও ট্রেনের হকার উঠে? কে কিনবে ওর জিনিস? কামরায় তো তেমন লোকই নেই। হাওড়া থেকে ট্রেনটা যখন ছাড়লো তখন ভালোই লোক ছিল, কিন্তু তারপর আস্তে আস্তে খালি হতে লাগলো। ব্যান্ডেল পেরোতেই পুরো কামরা যেন শুনশান হয়ে গেল। আমি বসেছি জানলার ধারের একটা সিটে। ফুরফুর করে হাওয়া আসছিল বাইরে থেকে। সেই হাওয়ায় এক অন্যরকম ভালো লাগা তৈরি হয়েছিল, কিন্তু সব ভালো লাগা মাটি করে দিল ওই হকারের চেঁচানিটা। তেল তেল লাগবে, তেল, মালিশের তেল। কারো থেকে কোনো সাড়া না পেয়ে লোকটা আরো একবার হাঁকলো আগের মতন করে। শরীরে গাঁটে ব্যথা, হাঁটুর ব্যথা, বাতের ব্যথা, সব ব্যথার একটাই সমাধান, এই মালিশের তেল। ব্যথার জায়গায় হালকা করে মালিশ করুন আর হাতে নাতে ফল পান। লোকটার পোশাক আশাক ভারী অদ্ভুত। কালো রঙের একটা আলখাল্লা টাইপের পোশাক পরেছে লোকটা, তাতে অজস্র তাপ্পি মারা। গলায় রুদ্রাক্ষের মালা বা ওই জাতীয় একটা কিছু। অনেকখানি লম্বা চুল, মুখেও লম্বা দাড়ি গোফের জঙ্গল। কাঁধে একটা ঝোলা ব্যাগ আর হাতে একটা বোতলে লাল তরল ভরা। এটাই হয়তো সেই মালিশের তেল। আমি দেখে কোনো আমল দিলাম না ব্যাপারটাতে। এবার যেন লোকটা সোজা আমার সামনে চলে এলো, আমাকে উদ্দেশ্য করেই বলল, বাবু তেল নেবেন, মালিশের তেল। এবার অবশ্য গলার ভলিউম অনেকটা লো করে বলল লোকটা। আমি ঘাড় নেড়ে জানালাম না, কিন্তু লোকটা ঘ্যান ঘ্যান করে যেতেই লাগলো। নিন না বাবু, খুব ভালো তেল, একবার মালিশ করলেই দারুণ ফল পাবে। না ভাই, আমার লাগবে না। আমি এবারে মুখ খুললাম, কিন্তু লোকটা নাছোড়বান্দা, যেন আমাকে দিয়ে কি নিয়েই ছাড়বে ওর মালিশের তেল। ঘ্যান ঘ্যান করে যেতেই লাগলো। কেন
কেন বাবু, একটা নিয়ে দেখুন, ঠকবেন না। এই দেখুন। এই বলে লোকটা ওর হাতে ধরা বোতলটার ছিপি খুলে একেবারে আমার নাকের সামনে ধরল, যেন গন্ধ শুকাতে চাইল। উফ, কি উৎকট আসতে গন্ধ রে বাবা! সেই গন্ধে যেন বিয়ে বাড়িতে যা খেয়েছি সব উপড়ে বেরিয়ে আসবে মনে হলো। আমি বললাম, এই রাখো তো তোমার তেল, আমার লাগবে না, বললাম তো। দ্রুত নাকটা সরিয়ে নিয়ে খানিক বিরক্তি নিয়ে এবারে বললাম আমি। জানলার দিকে মুখ ফিরিয়ে নিলাম। লোকটা বোধহয় একটা দেতো হাসি হাসলো। নিতে পারতেন বাবু, বেশি দাম নয়, মাত্র 50 টাকা। লোকটা এই কথাটা বলতে বলতে আমার উল্টো দিকের সিটে বসলো, পাশে রাখা ওর ঝোলা ব্যাগটা। কিন্তু আমার কোনাকুনি বসলো লোকটা। একে তো সাধারণ একটা বোতলে কি লাল রঙের একটা জিনিস ভরা, কোনো লেবেল টেবেলও নেই, আর তার উপর কি বিচ্ছিরি গন্ধ। এর দাম নাকি 50 টাকা। ধৈর্য যত সব, মনে মনে ভাবতে লাগলাম আমি। ট্রেনটা এখন ভালোই গতিতে যাচ্ছে, যদিও ব্যান্ডেল ঢোকাতে 11:30 বাজিয়ে দিয়েছিল, কিন্তু তারপর থেকে ভালোই স্পিড তুলেছে। আমি নামবো রসুলপুর। ঠিকঠাকভাবে প্রথম থেকে গেলে 12টার মধ্যেই রসুলপুর ঢুকে যেত। যাই হোক, এখন যা অবস্থা তাতে পৌঁছাতে 12:20 হবে। দেরি তো হয়েছেই, আরও দেরি হবে না হয়। লোকটা সামনে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। বড্ড অস্বস্তি লাগছে আমার। হেডফোন বার করে একটু গান শোনার চেষ্টা করলাম আমি, কিন্তু ফোনের দিকে তাকিয়ে দেখি সেটি ব্যাটারি ডাউন হয়ে মহানন্দে সুইচটা হয়ে পড়ে আছে। মেজাজটা আরো খিচড়ে গেল আমার। কিছুক্ষণ পর লোকটা আবার শুরু করলো ওর সেই একই বলি। ও বাবু, ও বাবু, আপনি তাহলে তেল নেবেন না বাবু? আপনি আপনার চোটের জায়গাতেও লাগাতে পারেন এই তেল। জানেন তো, আমাদের গ্রামে একবারে একটা ছেলে পড়ে গিয়ে মাথা ফুলিয়ে ফেলেছিল, তারপর আমার এই তেল মেখে একদম চাঙ্গা হয়ে গেছিল। উফ, অসহ্য! এখন কি বসে বসে এই লোকটার গ্রামের গল্প শুনতে হবে নাকি? এত বার করে বলছে আমার তেল লাগবে না, সেই পেছনে পড়ে আছে। মতলব কি লোকটা? চোর ডাকাত নয় তো? হয়তো ওর সাঙ্গপাঙ্গ আছে পাশের কামরায়। আমি একটু সতর্ক হয়ে বেশ রুক্ষ স্বরে বললাম, আমি নামবো এক্ষুনি। আর শোনো, আমার কোনো চোট লাগেনি, তাই আমার কোনো মালিশের তেল দরকার নেই। কখন থেকে বলছি, বুঝতে পারছো না তুমি? বাবুর দেখছি নামার খুব তাড়া। ধরুন, যদি এই ট্রেনটা আর থামলই না কখনো, তখন। লোকটা অদ্ভুত এক ভঙ্গিতে কথাটা বলে উঠল। মানে থামবে না কেন? আর কি যেন বলছিলেন? চোট লাগেনি তাই না? ধরুন, এই লোহার সিটে আপনার হাঁটুটা যদি একটা ধাক্কা খায়, কিংবা আপনার মাথার উপর যদি ওই লোহার বাঙ্কারটা ভেঙে পড়ে। লোকটা বলে যেতেই লাগলো, এই 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 সব কি বলছো তুমি? আমি একটু ঘাবড়ে যাই। লোকটা এবার প্রচন্ড জোরে একটা হাসি হাসলো। আমি একটু থতমত খেয়ে গেলাম। লোকটা এবার আমার মুখের কাছে মুখ এনে ঝুঁকে পড়ে বলল, আর ধরুন, যদি আপনার শরীরের সব রক্ত নিংড়ে বের করে নেওয়া হয়। এই কথাটা বলার সময় লোকটার গলার স্বর যেন বদলে গেল। কথাটা শুনে আমার বুকটা ছ্যাঁক করে উঠল। কি ভয়ঙ্কর কথা! একে তো আমি ভীতু মানুষ, তার উপর রাত বিরেতে এই লোকটা এসব কথা বলে যাচ্ছে। ভয় আমার সারা শরীর দিয়ে যেন হিমস্রোত বয়ে গেল। লোকটা ঝুঁকে পড়তে মুখটা এবার ভালো করে দেখলাম আমি। মুখটা পুরো ফ্যাকাশে, আর সবচেয়ে ভয়ঙ্কর, লোকটার চোখ দুটো কেমন যেন ঘোলাটে। চোখের মণিগুলো সবজে রং, মণি দুটো যেন একদম স্থির। ঠিক সেই সময় ট্রেনের কামরার আলোগুলো সব টপ করে উঠল 3 বার। আমি আঁতকে উঠলাম একটু। মুহূর্তে আমি আবিষ্কার করলাম পুরো কামরায় আমি আর ওই লোকটা ছাড়া আর কেউ নেই। আরে, আরো তো 2-3 জন ছিল, তারা কখন নেমে গেল? আমি একটু শক্তি সঞ্চয় করার চেষ্টা করলাম। জানলার বাইরে তাকিয়ে দেখি মেমারি স্টেশন থেকে ট্রেন ছাড়ছে। আমি আমার ব্যাগটা নিয়ে উঠে যাওয়ার চেষ্টা করলাম, আর একটা স্টেশন পরে আমার গন্তব্য স্টেশন। কিন্তু
কিন্তু এ কি, ট্রেনটা হঠাৎ এত গতি বাড়িয়ে দিল কেন? যেন ট্রেনটা চলছে না, ঝড়ের গতিতে উড়ে চলেছে। আরে এ কি, পরের স্টেশনেও তো থামলো না ট্রেনটা। যতদূর জানি প্রতি স্টেশনেই তো থামার কথা। তাহলে কি ওই লোকটার বলা কথাটা সত্যি হয়ে যাবে? সত্যি যদি আর কোনো জায়গায় না থামে ট্রেনটা? আমি তাড়াতাড়ি করে উঠে গেলাম, কিন্তু উঠতে গিয়ে সামনের লোহার সিটে ভীষণ জোরে ধাক্কা খেলো আমার হাঁটুটা। আমি যন্ত্রণার জোরে আবার আগের জায়গাতেই বসে পড়লাম। এবার আরো সাংঘাতিক ব্যাপার ঘটল। আমার মাথার উপরের লোহার বাঙ্কারটা হঠাৎ কিভাবে জানি না হুড়মুড় করে ভেঙে পড়ল। আমি আহত হলাম, আমার মাথা ফেটে গল গল করে রক্ত বেরোচ্ছে। যন্ত্রণায় কুকড়ে যাচ্ছে আমার সারা শরীর। মনে হচ্ছে এক্ষুনি আমি মরে যাব। চোখ বুজে আসছে আমার। লোকটার বলা সব কথাগুলোই তো একে একে মিলে যাচ্ছে। তাহলে কি এবার লোকটার বলা চতুর্থ কথাটাও মিলে যাবে? সত্যি কি আমার শরীরের সব রক্ত নিংড়ে? আমি আর ভাবতে পারছিলাম না। আমার মাথায় প্রচন্ড যন্ত্রণা হচ্ছে। লোকটা আমার কানের কাছে মুখ নিয়ে এসে বলতে লাগলো, বললাম না মালিশের তেল কিনতে, কিনলেন না তো বাবু। এবার বুঝুন, এই মালিশের তেলগুলো কি দিয়ে তৈরি জানেন? মানুষের রক্ত দিয়ে। যারা আমার কথা শোনে না, তাদের শরীরের সব রক্ত নিংড়ে বের করে এ তেল তৈরি করি আমি। এবার এখানে আরো একটা নাম যুক্ত হবে, আশিস বসু। এই বলে লোকটা পৈশাচিক হাসি হাসতে লাগলো। আশিস বসু? আরে এটা তো আমার নাম। তার মানে সত্যি ওই লোকটা আমার শরীরের সব রক্ত নিংড়ে মালিশের তেল বানাবে।